চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা গ্রুপ 14 যে মৌলগুলো আছে এই মৌলগুলো রাসায়নিক ধর্ম পড়ব। আগের ক্লাসে আমরা ভৌত ধর্মগুলো দেখেছি। তো গ্রুপ 14 কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড এই মৌলগুলো বেশ ভিন্ন টাইপের রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। আমরা এই রাসায়নিক ধর্ম সংক্রান্ত বিষয় নিয়েই আজকে আলোচনা করব। প্রথমে আমরা এদের রাসায়নিক ধর্ম সংক্রান্ত কিছু তথ্য জেনে নিই। যেমন এদের ইলেকট্রন বিন্যাস আগের ক্লাসে দেখেছি, নিশ্চয়ই জানে, তোমার মনে আছে নিশ্চয়ই যে এই মৌল গ্রুপ 14 যে মৌলগুলো আছে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস। সাধারণ ইলেকট্রন বিন্যাস কি বলো তো? সাধারণ ইলেকট্রন বিন্যাস এদের NS2 NP2। এই ইলেকট্রন বিন্যাস থেকে কিন্তু আমরা এই ধারণাটা করতে পারি, এই আন্দাজটা আমাদের হয় যে এরা 2 অথবা 4 অথবা দুটোই জারণ স্তর কিন্তু প্রদর্শন করে। বাস্তবে আমরা তাই দেখি এরা দু রকম জারণ স্তর দেখায়, +2ও দেখায়, +4ও দেখায়। তো এদের মনে রাখবে এরা কিন্তু +4 জারণ স্তরে যৌগ তৈরি করার ক্ষেত্রে এরা আয়নীয় যৌগ কিন্তু তৈরি করে না। আয়নীয় যৌগ গঠন করে না। কেন গঠন করার প্রবণতা দেখাবে না বলো তো? এরা কেন আয়নীয় যৌগ গঠন করতে চাইবে না? কারণ আয়নীয় যৌগ গঠন করতে গেলে এদের হয় 4টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, আর নাহলে 4টা ইলেকট্রন বর্জন করতে হবে অষ্টক পূর্তির জন্য। সে কারণে এরা মনে রাখবে যে 4টি ইলেকট্রন গ্রহণ বা বর্জনে প্রচুর শক্তির দরকার হয়। প্রচুর শক্তির দরকার, বোঝা গেছে? প্রচুর শক্তির প্রয়োজন, যা রাসায়নিক বিক্রিয়া পাওয়া যায় না। সে কারণে এরা আয়নীয় যৌগ গঠন করে না। এরা কি করে? ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোজী যৌগ গঠন করে। সমযোজী যৌগ গঠন করে, বোঝা গেছে? এই হলো এদের রাসায়নিক ধর্মের একটা ছোট্ট ধারণা। এর উপর ভিত্তি করে আমরা এবার আজকের আলোচনাটা শুরু করব। যে অন্তত এইটুকু বুঝলাম এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS2 NP2, এবং এদের ক্ষেত্রে এরা যদি আয়নীয় যৌগ তৈরি করে তাহলে 4টা ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ আয়ন, অথবা 4টা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়ন পরিণত হতে হবে। এটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রচুর শক্তি দরকার। সে কারণে এদের পক্ষে 4টি ইলেকট্রন গ্রহণ বা বর্জন সম্ভব হয় না। ফলে এরা সমযোজী যৌগ গঠনের মাধ্যমে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া এরা অংশগ্রহণ করে। এবার এরকম রাসায়নিক বিক্রিয়ার মধ্যে দেখব এরা যে যৌগগুলো এদের যে জারণ বিজারণের প্রবণতাটা আমরা দেখব। গ্রুপ 15 যে গ্রুপ 14 মৌলগুলো যে আছে সেই মৌলগুলো আমরা জারণ বিজারণ ধর্মের প্রবণতা দেখব। জারণ বিজারণ ধর্মের প্রবণতা। এই গ্রুপ 14 মৌলগুলো যে আছে এদের জারণ বিজারণ ধর্মের আমরা যদি ট্রেন্ডটা লক্ষ্য করি তাহলে কি দেখব? আমরা যে বিভিন্ন স্টেটমেন্টগুলো আমরা যদি দেখি তাহলে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস যেহেতু আমরা NS2 NP2 পেয়েছি, ফলে এরা কিন্তু কি করবে? এই যে জার্মেনিয়াম থেকে লেড পর্যন্ত, প্রথম তথ্য মনে রাখবে যে জার্মেনিয়াম থেকে লেড এরা কি করবে? +2 +4 জারণ অবস্থা প্রদর্শন করে। এই জারণ অবস্থা প্রদর্শন করে, মনে থাকবে। কেন প্রদর্শন করার কারণ কি? প্রদর্শন করার কারণ হলো নিষ্ক্রিয় জড় প্রভাব। নিষ্ক্রিয় জড় প্রভাব। এই নিষ্ক্রিয় জড় প্রভাবের জন্য এই জার্মেনিয়াম থেকে লেড পর্যন্ত এরা কিন্তু কি করে? দুটো জারণ স্তর প্রদর্শন করে, +2 আর +4 জারণ স্তর প্রদর্শন করে, বোঝা গেছে? এরপরে যে তথ্যটা মনে রাখবে তথ্যটা +2 জারণ স্তর, +2 জারণ স্তরে এরা কিন্তু কি করে? এরা বিজারকের ভূমিকা পালন করে। বিজারক, +2তে এরা কি করে? বিজারক, অন্যকে বিজারিত করে নিজেরা জারিত হয়। কীরকম করে জারিত হয়? +2 কী করবে? অন্যকে বিজারিত করে নিজেরা +4-এ জারিত হয়। +2 জারণ স্তরে এরা কিন্তু বিজারকের ভূমিকা পালন করে।
এই গ্রুপের সদস্যগুলো যদি +2 তে কোনো আয়ন থাকে তাহলে সেটা কিন্তু বিজারকের ভূমিকা পালন করে অন্যকে বিজারিত করবে আর নিজে +4-এ জারিত হবে। একই রকম +4 জারণ স্তরে +4 জারণ স্তরে এরা কিন্তু জারকের ভূমিকা পালন করে। জারক +4-এ এরা জারক, কেন? অন্যকে জারিত করবে আর নিজেরা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হবে। ফলে এই হলো +2-তে। তাহলে গ্রুপ 14 যে সদস্যগুলো আছে এদের মধ্যে শেষ 3টা সদস্য জার্মেনিয়াম, টিন, লেড, এরা +2 +4 দুটোই জারণ স্তর প্রদর্শন করে, কারণ নিষ্ক্রিয় জল প্রভাব যত নিচের দিকে নামে নিষ্ক্রিয় জল প্রভাব বাড়তে থাকে এবং যে সর্ববস্ত NS ইলেকট্রনগুলো যে আছে তাদের অ্যাভেলেবিলিটি কমে যায় এবং নিষ্ক্রিয় জল প্রবাহের জন্য এরা এই দুটো জারণ স্তর প্রদর্শন করে। অন্যদিকে আমরা যদি নিচের দিকে অগ্রসর হই তাহলে দেখব +2-তে এরা বিজারকের ভূমিকা পালন করে, অন্যকে বিজারিত করে নিজেরা +4-এ জারিত হয়। আবার আমরা যদি দেখি +4-এ এরা কিন্তু জারকের ভূমিকা পালন করে, বিভিন্ন পদার্থকে জারিত করে নিজেরা +2-তে বিজারিত হয়। মনে থাকবে? এই জিনিসগুলো আমরা লক্ষ্য করি। এবার যদি আমরা দেখি জার্মেনিয়াম +2, জার্মেনিয়ামের কথা যদি বিবেচনা করি, পরের তথ্য মনে রাখবে, জার্মেনিয়াম 2 কিন্তু কি সর্বাধিক বিজারক। জার্মেনিয়াম 2 বা জার্মেনিয়াম +2 সর্বাধিক বিজারক, বিজারণ ধর্ম সর্বোচ্চ। কারণ কি বলতো? কারণ জার্মেনিয়াম 4 সর্বাধিক স্থিতিশীল, ফলে সর্বাধিক স্থিতিশীল হওয়ার ফলে কি হবে? এ +2 থেকে কিন্তু সহজে +4-এ নিজে অন্যকে কি করবে? বিজারিত করে নিজে +4-এ জারিত হবে। এ কথা বোঝা গেছে? ফলে মনে রাখবে জার্মেনিয়াম 2 সর্বাধিক বিজারক। কেন? কারণ অন্যকে বিজারিত করে সে সর্বাধিক স্থিতিশীল +4-এ নিজে জারিত হয়। অন্যদিকে আমরা যদি টিনের কথা বিবেচনা করি, টিনও বিজারক, কিন্তু টিনের বিজারণ ধর্ম জার্মেনিয়াম 2 অপেক্ষা কম। মনে থাকবে, বিজারক কিন্তু সেটা জার্মেনিয়াম অপেক্ষা কিন্তু কম টিনের বিজারণ ধর্ম। টিন বিজারিত করে, যেমন টিন ফেরিক ক্লোরাইড যে আছে, সে ফেরিক ক্লোরাইডকে কিন্তু টিন কি করে? টিন ফেরিক ক্লোরাইডকে ফেরাস ক্লোরাইডে বিজারিত করে আর নিজে স্টানিক ক্লোরাইডে জারিত হয়। এভাবে টিন বিজারিত করে। বোঝা গেছে? অন্যদিকে আমরা পরের স্টেটমেন্ট যদি দেখি, লেড 4 কিন্তু কি সর্বাধিক জারক। এবার লেড 4 কিন্তু সর্বাধিক জারক। কেন সর্বাধিক জারক বলো তো? কারণ কি? কারণ হিসাবে আমরা বলতে পারি এই যে লেড যে 2 আছে, লেড 2 সর্বাধিক স্থিতিশীল। লেডের 2 জারণ স্তর সর্বাধিক স্থিতিশীল, সে কারণে লেড +4 যদি থাকে তাহলে এ +2-তে নিজে বিজারিত হবে, অন্যকে জারিত করে। ফলে লেড +4 শক্তিশালী জারক এবং এ কী করবে? অন্য বিভিন্ন যৌগকে জারিত করে নিজে +2-তে বিজারিত হবে। এই হলো এদের জারণ বিজারণ ধর্মের একটা প্রবণতা। লেডের যদি আমরা দেখি, যেমন লেড ডাইঅক্সাইড এখানে +4-এ আছে, এ কি করে? এই HCl-কে ক্লোরিনে জারিত করে নিজে লেড ক্লোরাইডে বিজারিত হয় আর HCl-কে ক্লোরিনে জারিত করে। এই হলো লেডের জারণ ধর্মের উদাহরণ। এভাবে এরা বিভিন্ন জিনিসকে কিন্তু জারিত করে। আর এই হলো এদের জারণ বিজারণ ধর্মের ছোট্ট একটা আমরা ট্রেন্ড পেলাম। কি পেলাম? টিন থেকে জার্মেনিয়াম, টিন, লেড এরা +2 +4 দুটোই জারণ স্তর প্রদর্শন করে। এদের মধ্যে এরা +2-তে যদি থাকে তাহলে এরা সেক্ষেত্রে বিজারক, অন্যকে বিজারিত করে নিজেরা +4-এ জারিত হবে। আবার +4-এ যদি থাকে তাহলে এরা জারণ ধর্ম প্রদর্শন করে অন্যকে জারিত করে নিজেরা +2-তে বিজারিত হবে। এদের মধ্যে টিন +2 এর বিজারণ ধর্ম সর্বোচ্চ, কারণ টিনের +4 জারণ স্তর সর্বাধিক স্থিতিশীল। জার্মেনিয়ামের বিজারণ ধর্ম আরও বেশি, জার্মেনিয়াম +2 সর্বাধিক বিজারক। এ কী করে? বিভিন্ন যৌগকে বিজারিত করে নিজে +4-এ জারিত হয়।
টিনের বিজারণ ধর্ম জার্মেনিয়াম অপেক্ষা কম। টিন ফেরিকুলারকে ফ্লাশ ক্লোরাইডে বিজারিত করে। অন্যদিকে লেড ফর সর্বাধিক জারক। লেড ফর বিভিন্ন যৌগকে জারিত করে নিজের টুতে নেমে আসবে, কারণ টু এর সর্বাধিক স্থিতিশীলতা। বুঝে গেছে? যেমন লেড ডাইঅক্সাইড HCl-কে ক্লোরিনে জারিত করে নিজের লেড প্লাস টুতে বিজারিত হয়। এই হলো এদের জারণ বিজারণ ধর্মের প্রবণতা। বোঝা গেছে? তোমরা বলতে পারবে বলো তো যে SnCl2 যে আছে এটা জারক না বিজারক? অক্সাইড গঠন, গ্রুপ 14 যে মৌলগুলো আছে সে মৌলগুলো কিন্তু দু রকমের অক্সাইড গঠন করে। এই যে লিখে রেখেছি দেখো, ডাই অক্সাইড আর এক ধরনের অক্সাইড গঠন করে যাদের মনো অক্সাইড বলে। ফলে গ্রুপ 14 মৌলগুলি দু রকমের অক্সাইড গঠন করে, ডাই অক্সাইড আর মনো অক্সাইড। এই অক্সাইডগুলো ধর্ম ভিন্ন ভিন্ন। কিছু কিছু অক্সাইড আছে উভধর্মী, কিছু কিছু অক্সাইড আছে আম্লিক। এদের আম্লিক ধর্মের ট্রেন্ড, এই সমস্ত বিষয় নিয়ে আমরা তথ্যের আকারে মনে রাখার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখব এরা যে তথ্য বিভিন্ন, এরা দুই প্রকার অক্সাইড গঠন করে। দু প্রকার অক্সাইড, মনো অক্সাইড ও ডাই অক্সাইড গঠন করে। বুঝা গেছে? প্রথম তথ্য নিশ্চয় মনে থাকবে যে এরা দু রকম অক্সাইড গঠন করে, যেমন মনো অক্সাইড এবং ডাই অক্সাইড। এবার এই অক্সাইডগুলোর ক্ষেত্রে এক্ষেত্রে আরেকটা অতিরিক্ত তথ্য মনে রাখার চেষ্টা করবে, যেমন লেড আরও একটি অক্সাইড তৈরি করে। আরও একটি অক্সাইড PB3O4 গঠন করে। রেড কিন্তু আর একটা অক্সাইড গঠন করে। বুঝা গেছে? কি করে এটা তৈরি হয়? এই যে লিথার্স আছে, লিথার্স এর নাম কিন্তু লিথার্স, মনে রাখবে। লিথার্সকে যদি বায়ুতে প্রায় 673 কেলভিন উত্তপ্ত করা হয় তাহলে লিথার্স বিক্রিয়া করে এই রেড লেড, এই যৌগটার নাম হলো রেড লেড, মনে থাকবে? রেড লেড বলে, রেড লেড তৈরি হয়। এবং এটা কি? এটা সিন্দুর প্রস্তুতিতে ব্যবহার করা হয়, সিন্দুর প্রস্তুতিতে। এই হলো। তাহলে কি পেলাম? গ্রুপ 14 যে মৌলগুলো আছে এরা দু রকমের অক্সাইড গঠন করে, তাই কি না বলো? মনো অক্সাইড আর ডাই অক্সাইড। ডাই অক্সাইডগুলোর আমি এখানে লিখে রেখেছি কার্বন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, জার্মেনিয়াম ডাইঅক্সাইড, টিন ডাইঅক্সাইড, লেড ডাইঅক্সাইড। এছাড়াও লেড কিন্তু আর একটা অক্সাইড তৈরি করে যাকে রেড লেড বলে, রেড লেড PB3O4। এবং লিথার্স বলে একটা যে যৌগ আছে লেড ডাইঅক্সাইড, একে যদি বাতাসে 673 কেলভিন উষ্ণতা উত্তপ্ত করা যায় তাহলে এই রেড লেড একটা লেডের যে অতিরিক্ত অক্সাইড সেটা তৈরি হয় এবং এটা সিন্দুর প্রস্তুতিতে কিন্তু ব্যবহার করা হয়। আমরা এবার এদের যদি ধর্মগুলোর কথা দেখি তাহলে দেখব উপর থেকে যদি নিচে এই যে অক্সাইডগুলো লিখে রেখেছি, এই অক্সাইডগুলোর বিভিন্ন ধর্মগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে যে সমস্ত বিষয় আমাদের মনে রাখতে হবে সেই বিষয়গুলো আমি নোট করে দিচ্ছি। মনে রাখার বিষয়গুলো যেমন উপর থেকে যদি নিচে নামে তাহলে এদের আম্লিক ধর্ম কিন্তু হ্রাস পাবে, মনে থাকবে। আমরা যদি দেখি তাহলে দেখব এই দুটো কিন্তু আম্লিক, এই দুটো আম্লিক ধর্ম দেখায়। এবং আমরা এই দুটো যদি দেখি তাহলে এই দুটো দেখবো আমরা আবার উভধর্মী, এই দুটো উভধর্মী। এইরকম আমরা ট্রেন্ডটা লক্ষ্য করি। তাহলে আমরা তথ্যের আকারে কি মনে রাখবো বলো তো? উপর থেকে অক্সাইডগুলো যে উপর থেকে যদি নিচে অগ্রসর হওয়া যায় তাহলে আম্লিক ধর্ম হ্রাস পায়, আম্লিক ধর্ম হ্রাস পায়। কেন হ্রাস পায়? এবার আমরা যদি পরের তথ্য মনে রাখার চেষ্টা করি, আম্লিক ধর্ম হ্রাস পেল, যেমন যেটা আমি বললাম কার্বন ডাইঅক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড এরা কিন্তু আম্লিক, এরা আম্লিক এবং এরা কি করে? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। লবণ ও জল উৎপন্ন করে। যেমন কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে। বলতে পারবে বিক্রিয়াটাতে কি হবে? যে এই এবং এই বিক্রিয়াটা
এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় এটা একটা আম্লিক অক্সাইড। বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম কার্বনেট আর জল। এইভাবে এরা লবণ আর জল তৈরি করে এবং আম্লিক ধর্ম প্রকাশ পায়। বোঝা গেছে? তাহলে গ্রুপ 14 মৌলগুলো যে ডাইঅক্সাইডগুলো তৈরি করে সেই ডাইঅক্সাইডগুলোর কী হয়, উপর থেকে নিচে নামলে আম্লিক ধর্ম কমতে থাকে এবং শেষে কি হয়, প্রথম দুটো আম্লিক তারপরে শেষের দুটো কিন্তু উভধর্মী হয়। বোঝা গেছে? আমরা যদি পরেরগুলো দেখি, পরের স্টেটমেন্ট, তাহলে কি দেখব, SnO2 ও Pb এরা কিন্তু উভধর্মী, এরা উভধর্মী এবং এরা কি করে, অ্যাসিড আর ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। অ্যাসিড, মাথায় কথাটা, এরা অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ জল গঠন করে। বোঝা গেছে? ফলে এরা কি করে, অ্যাসিডের সঙ্গেও বিক্রিয়া করে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। যেমন দেখো টিনের ক্ষেত্রে যদি বিক্রিয়া দেখি, টিন ডাইঅক্সাইড HCl এর সঙ্গে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে টিন ক্লোরাইড প্লাস ক্লোরিন, মনে রাখবে এরা কি করে, বিক্রিয়া করে এই যে লবণ আর জল তৈরি করে। বুঝা গেছে? অন্যদিকে যদি আমরা যদি ক্ষারের সাথে বিক্রিয়া দেখি, তাহলে ক্ষারের সাথেও এরা কিন্তু লবণ আর জল তৈরি করে। এই ফলে এই হলো এদের আম্লিক ধর্মের ট্রেন্ড। তাহলে মনে রাখবে, উপর থেকে নিচে নামলে আম্লিক ধর্ম হ্রাস পায় এবং প্রথম দুটো অক্সাইড আম্লিক, আর আম্লিক অক্সাইড হওয়ায় ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে। শেষের দুটো অক্সাইড উভধর্মী, টিন আর লেডের ডাইঅক্সাইড। যেমন টিন আর লেডের ডাইঅক্সাইড উভধর্মী হওয়ায় এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল তৈরি করে এবং ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও কিন্তু এরা লবণ জল তৈরি করে। বোঝা গেছে? আমরা যদি এদের মনো অক্সাইডগুলো দেখি, তাহলে মনো অক্সাইডগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে ট্রেন্ডটা লক্ষ্য করব। মনো অক্সাইডগুলো যে আছে তাদের যদি আমরা ট্রেন্ডটা লক্ষ্য করি, তাহলে মনো অক্সাইডগুলোর ক্ষেত্রেও কিন্তু কি হয়, উপর থেকে নিচে কিন্তু আম্লিক ধর্ম হ্রাস পায়। মনো অক্সাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা সেক্ষেত্রে দেখব যে এরা মনো অক্সাইডগুলো যে আছে, এই যে মনো অক্সাইড, এটা কিন্তু প্রশম। মনে থাকবে, এই দুটো আম্লিক আর এই দুটো উভধর্মী। এই হলো মনো অক্সাইডের ট্রেন্ড। বোঝা গেছে? তাহলে মনো অক্সাইডের ট্রেন্ডটা নিশ্চয়ই মনে থাকবে। কীরকম ট্রেন্ড? মনো অক্সাইড সেক্ষেত্রে মনে রাখবে, উপর থেকে নিচ আম্লিক ধর্ম হ্রাস পাবে, আম্লিক ধর্ম হ্রাস পায়। এক্ষেত্রে যদি আমরা নির্দিষ্ট করে বলি, তাহলে এটা হলো প্রশম, মনে রাখবে। এবং জার্মেনিয়াম মনোঅক্সাইড আর সিলিকন মনোঅক্সাইড, এই দুটো হলো আম্লিক। আর টিন মনোঅক্সাইড আর লেড মনোঅক্সাইড, এই দুটো হলো উভধর্মী। ফলে এই হলো এদের মনোঅক্সাইডগুলোর একটা ট্রেন্ড। স্বাভাবিকভাবেই গ্রুপ 14তে যে মৌলগুলো আছে তারা দু ধরনের অক্সাইড তৈরি করে, মনোঅক্সাইড আর ডাইঅক্সাইড। ডাইঅক্সাইডগুলোর আম্লিক ধর্ম উপর থেকে নিচে ধীরে ধীরে কমতে থাকে। কার্বন ডাইঅক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড আম্লিক অক্সাইড, ফলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ তৈরি করে। টিন ডাইঅক্সাইড, লেড ডাইঅক্সাইড উভধর্মী অক্সাইড, ফলে এরা অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করেও লবণ জল তৈরি করে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও লবণ জল তৈরি করে। আমরা মনো অক্সাইডগুলোর যদি ট্রেন্ডটা লক্ষ্য করি, তাহলে দেখব মনো অক্সাইডগুলোর মধ্যে প্রথম যে কার্বনের মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সেটা কিন্তু প্রশম। পরের যে দুটো মনোঅক্সাইড, সিলিকন মনোঅক্সাইড এবং জার্মেনিয়াম মনোঅক্সাইড, এরা কিন্তু আম্লিক ধর্ম প্রদর্শন করে। আবার শেষের দুটো মনোঅক্সাইড যদি আমরা দেখি, টিন মনোঅক্সাইড, লেড মনোঅক্সাইড, তাহলে এরা কিন্তু উভধর্মী ধর্ম প্রকাশ করে। বোঝা গেছে? এই হলো এদের অক্সাইডের রাসায়নিক ধর্মের প্রকৃতি। তোমরা বলতে পারবে যে রেড লেড
যে রেড লেড যাকে বলা হলো এর সংকেত কি বলতো? অক্সাইডগুলির জারণ বিজারণ ধর্ম। যে অক্সাইডগুলো নিয়ে আমরা কথা বললাম এই অক্সাইডগুলোর জারণ বিজারণের ট্রেন্ডটা ঠিক কীরকম? অক্সাইডগুলোর যদি জারণ ধর্মের প্রকৃতিটা দেখি তাহলে আমরা অন্তত দেখব এই যে কার্বন মনোক্সাইড তীব্র বিজারক, এ তীব্র বিজারকের ভূমিকা পালন করে। কিন্তু কেন বিজারক বলো তো? কার্বন মনোক্সাইড তীব্র বিজারকের ভূমিকা পালন করে কেন? কারণ আমরা কারণ হিসাবে বলতে পারি কার্বন এর সর্বাধিক স্থিতিশীল জারণ অবস্থা কত বলো? সর্বাধিক স্থিতিশীল জারণ অবস্থা +4। ফলে এর +4-এ যাওয়ার সবসময় একটা প্রবণতা আছে। এখানে কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ সংখ্যা +2, ঠিক আছে? তাহলে +2 থেকে +4-এ যাওয়ার এর একটা তীব্র প্রবণতা কিন্তু একে বিজারণ ধর্ম বাধ্য করায়, ঠিক আছে? সে কারণে এটা কিন্তু তীব্র বিজারক হিসাবে ভূমিকা পালন করে। বোঝা গেছে কথাটা? এবং এর এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা কি করি? ধাতু নিষ্কাশনে ধাতব অক্সাইডকে CO দ্বারা ধাতুতে বিজারিত করা হয়। যেমন Fe2O3 এর সাথে যদি কার্বন মনোক্সাইডের বিক্রিয়া ঘটানো যায়, কার্বন মনোক্সাইড তীব্র বিজারক এই ফেরিক অক্সাইডকে আয়রনে বিজারিত করবে। যেমন জিঙ্ক অক্সাইডকে কার্বন মনোক্সাইড জিঙ্ককে বিভিন্ন অক্সাইডকে কিন্তু বিজারিত করবে। ফলে কার্বন মনোক্সাইড তীব্র বিজারক, এবং বিজারক হওয়ার কারণটাও আমি বলে দিলাম কেন তীব্র বিজারকের ভূমিকা পালন করে। কারণ কার্বন মনোক্সাইডে কার্বনের জারণ সংখ্যা +2, কিন্তু কার্বনের সর্বাধিক স্থিতিশীল জারণ অবস্থা হলো +4। ফলে +4-এ যাওয়ার নিজে জারিত হওয়ার একটা তীব্র প্রবণতা এর আছে, সে কারণে অন্যকে বিজারিত করে নিজে জারিত হয়। আর এর এই বিজারণ ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন করি। মেটালার্জিতে ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশনে ধাতুর বিভিন্ন অক্সাইডকে ধাতুতে বিজারিত করতে কার্বন মনোক্সাইডকে আমরা বিজারক হিসাবে ব্যবহার করি। আমরা আর একটা যদি দেখি লেড +4, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে লেড +4 আমরা যদি লক্ষ্য করি PbO2 এ কিন্তু তীব্র জারকের ভূমিকা পালন করে। এখানে লেডের জারণ সংখ্যা +4, তাহলে বলো তো এ তীব্র জারক কেন এ জারকের ভূমিকা পালন করবে? কারণ লেডের যে স্থিতিশীল জারণ অবস্থা বলো কত? তাহলে লেড এর সর্বাধিক স্থিতিশীল জারণ অবস্থা, লেডের সর্বাধিক স্থিতিশীল জারণ অবস্থা +2, ফলে আছে +4-এ। ফলে লেড +4 থেকে সবসময় +2-তে যাওয়ার একটা তীব্র প্রবণতা দেখাবে। তাই দেখাবে কিনা বলো? তাহলে লেড যদি +4 থাকে সেই অবস্থায় সে তীব্র জারকের ভূমিকা পালন করবে, বিভিন্ন পদার্থকে জারিত করে নিজে +2-তে বিজারিত হবে। এ কারণে কিন্তু লেড ডাইঅক্সাইড বা লেড +4 যৌগগুলি তীব্র জারক হয়, বিভিন্ন পদার্থকে জারিত করে নিজে +2-তে বিজারিত হয়। যেমন আমরা যদি দেখি লেড ডাইঅক্সাইড HCl-কে কী করবে? ক্লোরিনে জারিত করে আর নিজে লেড ক্লোরাইডে বিজারিত হয়। ফলে এই আমরা তীব্র প্রবণতাটা দেখি, এখানে ক্লোরিনকে জারিত করে দিয়েছে, বোঝা গেছে? আর নিজে +4 থেকে +2-তে বিজারিত হয়। এই লেডের আমরা তীব্র এই জারণ ধর্মটা লক্ষ্য করি, বোঝা গেছে? এই হলো অক্সাইডগুলোর জারণ বিজারণ ধর্মের ট্রেন্ড। আমরা যদি গ্রুপ 14 মৌলগুলোর হ্যালাইডের কথা বিবেচনা করি তাহলে এরা 2 রকমের হ্যালাইড গঠন করে। আমরা হ্যালাইডের কথা যদি বিবেচনা করি তাহলে দেখব এরা 2 রকমের হ্যালাইড গঠন করে।
ঠিক আছে, দু প্রকার হ্যালাইড গঠন করে, দু প্রকার হ্যালাইড, ডাই হ্যালাইড, ডাই ও টেট্রা হ্যালাইড গঠন করে, টেট্রা হ্যালাইড গঠন করে। মনে থাকবে। ফলে গ্রুপ 14 মৌলগুলো যে হ্যালাইড গঠন করে তাতে এরা দু রকমের হ্যালাইড গঠন করে, ডাই হ্যালাইড আর টেট্রা হ্যালাইড। এই কথা বোঝা গেছে। এবার এদের ক্ষেত্রে যদি আমরা দেখি, এরা কিন্তু সরাসরি হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে একমাত্র কার্বন ছাড়া, বাকিগুলো সরাসরি হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে এই ডাই হ্যালাইড এবং টেট্রা হ্যালাইডগুলো গঠন করে। আমরা এবার এদের ডাই হ্যালাইড আর টেট্রা হ্যালাইডের মধ্যে টেট্রা হ্যালাইড নিয়ে আলোচনা শুরু করি। এদের টেট্রা হ্যালাইডগুলো এক নজরে দেখে নিব, এদের গঠন, এদের রাসায়নিক ধর্ম ইত্যাদি বিষয়গুলো আমরা এক নজরে যদি দেখে নিই, তাহলে দেখো আমরা টেট্রা হ্যালাইড নিয়ে কথা বলবো। টেট্রা হ্যালাইড গ্রুপ 14 যে মৌলগুলো আছে এদের টেট্রা হ্যালাইড। তো মনে রাখবে এদের যে টেট্রা হ্যালাইডের সংকেত তাতে MX4 টেট্রা হ্যালাইডের সংকেত হবে। বোঝা গেছে তো? আমরা যদি প্রথমে গঠন দেখে নিই, টেট্রা হ্যালাইডগুলোর যদি গঠন দেখে নিই, তাহলে দেখব সেক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন বলতে পারবে নিশ্চয়ই। কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন কী হবে? যে কোনো একটা যৌগের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব, যেমন আমরা যদি ছবিটা অঙ্কন করি, যেহেতু বাইরে কক্ষে এদের ইলেকট্রন সংখ্যা 4, তার সাথে 4টা হ্যালোজেন যুক্ত আছে 8, 8কে যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে H এর মান 4 হয়, যেখানে সংকরায়ন sp3 হয়। ফলে সংকরায়ন sp3 নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে না, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 0। ফলে আকৃতি যেটা হবে সেই আকৃতিটা কী হবে নিশ্চয়ই বলতে পারবে, যে সংকরায়ন যদি sp3 হয় তাহলে আকৃতিটা চতুস্থলকী হবে যদি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকে। ফলে আকৃতিটা চতুস্থলকী হবে। যেমন এদের যদি আকৃতি দেখি তাহলে এদের আকৃতিটা এরকম চতুস্থলকী হবে। এই হলো চতুস্থলকীয় আকৃতি, আর এই হলো গঠন। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এরা যে টেট্রা হ্যালাইডগুলো গঠন করে, সেই টেট্রা হ্যালাইডগুলোর কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন sp3, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 0, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে না। সেই সঙ্গে এদের যে আকৃতিটা, সেই আকৃতিটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় না থাকা VSEPR তত্ত্ব অনুযায়ী গঠনটা আদর্শ হবে এবং এই গঠনটা হবে চতুস্থলকীয়। ঠিক আছে। এবার এদের বিভিন্ন ধর্মগুলো যদি আমরা এক নজরে দেখে নিই, তাহলে দেখব এদের যদি রাসায়নিক ধর্মের কথা বিবেচনা করি, মনে রাখবে এরা কিন্তু সমযোজী। মনে থাকবে, সমযোজী ধর্ম বিশিষ্ট হয়, সমযোজী ধর্ম বিশিষ্ট হয়। বোঝা গেছে? সমযোজী ধর্ম বিশিষ্ট। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে কি, যেমন টিন টেট্রাফ্লোরাইড আর লেড টেট্রাফ্লোরাইড, এই দুটো যৌগ কিন্তু আয়নীয়, ব্যতিক্রম। এই কথা বোঝা গেছে। ফলে এরা বেশিরভাগ কিন্তু সমযোজী ধর্ম প্রদর্শন করে, কিন্তু টিন আর লেড এরা কিন্তু আয়নীয় প্রকৃতির। এবার এদের বিভিন্ন ধর্মগুলোর আমরা একটু ট্রেন্ড দেখব, গঠনটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে গ্রুপ 14 মৌলগুলো যে টেট্রা হ্যালাইডগুলো গঠন করে, কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন sp3, এবং এরা চতুস্থলকীয় যৌগগুলোর যে জ্যামিতিক আকৃতি চতুস্থলকীয়। এবার এদের টেট্রা হ্যালাইডগুলোর আমরা যদি বিভিন্ন ধর্মগুলো দেখি, যেমন তাপীয় স্থায়িত্ব ও আয়নীয় চরিত্র, এই জিনিসটা যদি আমরা দেখি তাহলে দেখব উপর থেকে নিচ হ্রাস পায়, মনে থাকবে। ফলে এদের যে তাপীয় স্থায়িত্ব এবং আয়নীয় চরিত্র উপর থেকে নিচে কিন্তু কি হয়, হ্রাস পায়। এই টেট্রা হ্যালাইডগুলোর গ্রুপ 14 দ্বারা গঠিত টেট্রা হ্যালাইডগুলোর উপর থেকে নিচে হ্রাস পাবে। এই কথা বোঝা গেছে? তো এখানে বলে দিই, এখানে উপর থেকে নিচে হ্রাস পাবে মানে হ্যালোজেনগুলোর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, হ্যালোজেনগুলোর ক্ষেত্রে একটু বলে দিই আয়নীয় চরিত্র কি হবে। আয়নীয় চরিত্র একই মৌলের ক্ষেত্রে কি হবে,
এই ফ্লোরিন থেকে আয়োডিন হ্রাস পায়। এইটা নিশ্চয় বোঝা গেছে। তাহলে একই মৌলের ক্ষেত্রে আমরা যদি এক্ষেত্রে দেখি, যেমন লেডের ক্ষেত্রে যদি দেখি, তাহলে লেড টেট্রাফ্লোরাইড, তারপরে লেড ক্লোরাইড, তারপরে লেডের ক্ষেত্রে যদি ব্রোমিনের ক্ষেত্রে দেখি, তারপরে লেড আয়োডাইডের ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখব উপর থেকে নিচে কিন্তু তাপীয় স্থায়িত্ব হ্রাস পায়, আয়নীয় চরিত্র হ্রাস পায়। কথাটা বোঝাতে পেরেছি? এমনও হ্রাস পায় যে এই দুটা যৌগের কিন্তু অস্তিত্বই থাকে না, এই দুটা যৌগের অস্তিত্বই থাকে না, অস্তিত্ব নেই। কথাটা বোঝাতে পারলাম? তাহলে যে এরা যে টেট্রাহেলাইডগুলো গঠন করে একটা নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে, এই টেট্রাহেলাইডগুলোর তাপীয় স্থায়িত্ব তথা আয়নীয় চরিত্র ফ্লোরিন থেকে আয়োডিন ক্রমশ হ্রাস পায়। এবং লেডের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখব লেডের শেষের দুটা যৌগ ব্রোমিন এবং আয়োডিন গঠিত যৌগ দুটার অস্তিত্বই থাকে না। ফলে আমরা মনে রাখার চেষ্টা করব PbI4 এর অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। কারণ হিসাবে আমরা কিভাবে এটা ব্যাখ্যা করে বা কিভাবে ব্যাখ্যা করা যায় বলো তো, এই যৌগটা বা এই যৌগটার অস্তিত্ব নেই কেন? এক্ষেত্রে মনে রাখার চেষ্টা করবে Pb4+ এর মনে রাখবে ধ্রুবায়ন ক্ষমতা উচ্চ। আর ধ্রুবায়ন ক্ষমতা যদি উচ্চ হয়, তাহলে সেক্ষেত্রে জারণ ধর্ম হবে তীব্র, জারণ ধর্ম তীব্র হয়। এবং সেক্ষেত্রে লেড 4+ নিজে লেড +2-তে বিজারিত হয়। এটা হলো লেডের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। লেডের ধ্রুবায়ন ক্ষমতা উচ্চ হওয়ায় তীব্র জারণ ধর্ম এর তীব্র হয়, তীব্র জারক, অন্যকে জারিত করে সে নিজে +2-তে বিজারিত হয়। আমরা যদি এবার আয়োডিনের ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে আয়োডিনের ক্ষেত্রে তথ্য মনে রাখবে I- এর ধ্রুবায়ন, মনে থাকবে কথাটা, I- এর ধ্রুবায়িত হওয়ার ক্ষমতা উচ্চ। আর ধ্রুবায়িত হওয়ার ক্ষমতা যদি উচ্চ হয়, তাহলে সেক্ষেত্রে তার বিজারণ ধর্ম তীব্র হবে, বোঝা গেছে? তাহলে এনায়নটার বিজারণ ধর্ম তীব্র, বিজারণ ধর্ম যদি তীব্র হয়, তাহলে I- নিজে কী হবে বলো তো? I- নিজে I2-তে জারিত হয়। ফলে লেড কি হলো? +2-তে বিজারিত হলো, আর I- I2-তে জারিত হলো। এবার লেড এবং আয়োডিনের বিক্রিয়ায় যদি আমরা দেখি, লেড +4 এবং I- যদি বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু লেড ডাইআয়োডাইড তৈরি হয়। এক্ষেত্রে কিন্তু লেড টেট্রা আয়োডাইড তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না। এ কারণে এই যৌগটার কোনো অস্তিত্ব নেই। কি করে হবে বলো? লেড +4 এখানে +4 হিসাবে থাকবেই না, কারণ +2-তে বিজারিত হবে। আর I- এখানে I- কি করবে? আয়োডিনে জারিত হয়ে যাবে। ফলে এই দুটো যৌগ বিক্রিয়া করে এটা তৈরি করবে না, এটা তৈরি করবে। এই কারণে লেড টেট্রা আয়োডাইডের অস্তিত্ব নেই। একই কারণে মনে রাখবে লেড ব্রোমাইডেরও কিন্তু কোনো অস্তিত্ব থাকে না। এই কথা বোঝা গেছে? আমরা এবার পরের চলে যাব। এই কথাটা বোঝা গেছে তো? এখানে একটা কথা মনে রাখবে, এবং এটার সাথে এটার বিক্রিয়া করে কি তৈরি হয়? এই যে আয়োডিনে জারিত হয়ে যাবে, দুটো আয়োডিন I2 তৈরি করবে, দুটো আয়োডিন এর সাথে যুক্ত হবে। এর কারণে কিন্তু এই যৌগগুলোর অস্তিত্ব থাকে না, এটা মনে রাখার চেষ্টা করবে। আমরা এবার যে টেট্রাহেলাইডগুলো আছে, টেট্রাহেলাইডগুলোর তাহলে এই হলো আয়নীয় চরিত্র, বোঝা গেছে তো? আয়নীয় চরিত্র একই মৌল দ্বারা গঠিত বিভিন্ন টেট্রাহেলাইডগুলোর হ্যালোজেনের আকার বৃদ্ধির সাথে সাথে আয়নীয় চরিত্র তাপীয় স্থায়িত্ব হ্রাস পায়। এবং হ্রাস পাওয়ার কারণ আমরা বললাম
ধ্রুবায়ন এবং ধ্রুবীয়তা হওয়ার তীব্রতার উপর ভিত্তি করে, এবং এতটাই হ্রাস পায় যে শেষ যে লেডের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাহলে টেট্রাআয়োডাইড টেট্রাব্রোমাইডের অস্তিত্বই থাকে না। আমরা এবার টেট্রাহ্যালাইডগুলোর একটু আর্দ্র বিশ্লেষণের ধর্মটা দেখে নিব। আর্দ্র বিশ্লেষণ এবং আর্দ্র বিশ্লেষণে বিভিন্ন তথ্য যদি আমরা মনে রাখার চেষ্টা করি, যেমন CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, আর্দ্র বিশ্লেষিত হয় না। কারণ বলা যাবে কেন আর্দ্র বিশ্লেষিত হয় না? কারণ জলের অণু যুক্তই হতে পারে না, কারণ কার্বন এর ডি অরবিটাল নেই। বোঝা গেছে? এ কারণে এ কি করে CN নম্বর, কোঅর্ডিনেশন নম্বর 4-এর বেশি করতে পারে না। সে কারণে কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, অর্থাৎ জলের সঙ্গে বিক্রিয়া করে না। ঠিক আছে। অন্যদিকে অন্যান্যদের ক্ষেত্রে যদি বলি, অন্যান্যরা আর্দ্র বিশ্লেষিত হয়। কেন আর্দ্র বিশ্লেষিত হয়? কারণ অন্যান্যদের কি আছে? অন্যান্যদের ডি অরবিটাল বর্তমান, তাই কিনা বলো? আমরা জানি কার্বনের ডি অরবিটাল নেই, অন্যান্যগুলো ডি অরবিটাল আছে, আর ডি অরবিটাল থাকার জন্য তারা জলের সঙ্গে বিক্রিয়া করে আর্দ্র বিশ্লেষিত হয়। এবং এরা কি করতে পারে? কোঅর্ডিনেশন নম্বর এরা 4 থেকে 6 বৃদ্ধি করতে পারে। যেমন আমরা যদি দেখি, যেমন সিলিকন টেট্রাক্লোরাইড জলের সঙ্গে আর্দ্র বিশ্লেষিত হয়, সিলিসিক অ্যাসিড তৈরি করে। বোঝা গেছে কথাটা? সিলিসিক অ্যাসিড যদি লিখি SiOH4 সিলিসিক অ্যাসিড তৈরি করে। ফলে অন্যান্যগুলো আর্দ্র বিশ্লেষিত হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না। ফলে এরা যে টেট্রাহ্যালাইডগুলো তৈরি করে, সেই টেট্রাহ্যালাইডগুলোর মধ্যে একমাত্র কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কারণ কার্বনের ডি অরবিটাল নেই, ফলে কোঅর্ডিনেশন নম্বরের বৃদ্ধি ঘটাতে পারে না। অন্যান্যগুলোর কিন্তু আর্দ্র বিশ্লেষণ ঘটে, এবং অন্যান্যগুলো আর্দ্র বিশ্লেষিত হওয়ার কারণ হলো তাদের ডি অরবিটাল আছে এবং তারা কোঅর্ডিনেশন নম্বর 4 থেকে 6 বৃদ্ধি ঘটাতে পারে। যেমন সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়ে সিলিসিক অ্যাসিড এবং HCl উৎপন্ন করে। বোঝা গেছে? এই হলো আর্দ্র বিশ্লেষণ। এবার যদি আমরা দেখি জটিল যৌগ গঠনের প্রবণতাটা যদি আমরা লক্ষ্য করি যে এরা জটিল যৌগ গঠন করতে পারবে কি না, তো সেক্ষেত্রে দেখব জটিল যৌগ গঠনের প্রবণতা আমরা দেখব। জটিল যৌগ গঠন করবে কি না বলো? আমাদের তো কিছু তো ধারণা হচ্ছে পড়তে অন্তত গ্রুপ 14-তে যে মৌলগুলো আছে তারা যে টেট্রাহ্যালাইডগুলো গঠন করে, সেই টেট্রাহ্যালাইডগুলো জটিল যৌগ তৈরি করতে পারবে কিনা। তারাই জটিল যৌগ তৈরি করতে পারবে যারা অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারবে, যাদের ডি অরবিটাল থাকবে। ফলে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে কার্বন ঘটিত যে টেট্রাহ্যালাইড তারা কিন্তু জটিল যৌগ তৈরি করার ক্ষমতা রাখে না। ফলে আমরা তথ্যের আকারে মনে রাখার চেষ্টা করব যে কার্বন যে টেট্রাহ্যালাইড এরা কিন্তু জটিল যৌগ তৈরি করে না, জটিল যৌগ গঠন করে না বা গঠন করতে পারে না। কেন পারে না? কারণ হিসাবে আমরা বলতেই পারবো কি, এরা ডি অরবিটাল নেই, এই কথা বোঝা গেছে। ফলে এরা কি করতে পারে না? অষ্টক সম্প্রসারণ ঘটে না। আর এই কারণে এরা অন্যের কাছ থেকে ইলেকট্রন জড়ও গ্রহণ করতে পারে না। সে কারণে এরা লুইস অ্যাসিড হিসাবেও আচরণ করে না, অ্যাসিড হিসাবে এরা আচরণ করতে পারে না। বোঝা গেছে তো? আচরণ করে না। এই হলো কার্বন ঘটিত টেট্রাহ্যালাইডের জটিল যৌগ তৈরি করতে না পারার কারণ। কি কারণ? যেহেতু ডি অরবিটাল নেই, ফলে অষ্টক সম্প্রসারণ করতে পারে না, কোঅর্ডিনেশন নম্বরের বৃদ্ধি ঘটাতে পারে না, ফলে লুইস অ্যাসিড হিসাবে এরা অন্যের কাছ থেকে ইলেকট্রন জড়ও গ্রহণ করতে পারে না। কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে যদি বলি তাহলে সেক্ষেত্রে কী হবে বলো তো? অন্যান্যরা জটিল যৌগ গঠন করে।
বা জটিল যৌগ গঠন করতে পারে। জটিল যৌগ গঠন করতে পারে কেন গঠন করতে পারে? কারণ তাদের ডি অরবিটাল আছে, কারণ ডি অরবিটাল বর্তমান, এদের ডি অরবিটাল বর্তমান আছে এবং এরা কি করতে পারে? অষ্টক সম্প্রসারণ করতে পারে। অষ্টক সম্প্রসারণ ঘটে। বোঝা গেছে কথাটা? কোঅর্ডিনেশন নম্বর 4 থেকে 6 বৃদ্ধি করতে পারে, ইত্যাদি ইত্যাদি কারণ বৃদ্ধি করতে পারে। এবং এর জন্য এরা কি করে? লুইস অ্যাসিড হিসাবে আচরণ করতে পারে। লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে। বোঝা গেছে? ফলে অন্যান্যগুলো কিন্তু কি করতে পারে? জটিল যৌগ গঠন করতে পারে। ফলে গ্রুপ 14 যে কার্বন ছাড়া অন্যান্য সদস্য যেমন সিলিকন থেকে লেড, এরা কিন্তু জটিল যৌগ গঠন করতে পারে। গঠন করতে পারার কারণ হলো এদের ডি অরবিটালের উপস্থিতি। এরা অষ্টক সম্প্রসারণ করতে পারে, এরা কোঅর্ডিনেশন নম্বর 4 থেকে 6 বৃদ্ধি ঘটাতে পারে এবং এরা অন্যের কাছ থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে বলে লুইস অ্যাসিড হিসেবে আচরণ করে। যেমন আমরা যদি দেখি সিলিকন টেট্রাফ্লোরাইড এই চেপের সঙ্গে বিক্রিয়া করে লুইস অ্যাসিড হিসাবে আচরণ করে। বোঝা গেছে? এই হলো এদের টেট্রাহেলাইডের বিভিন্ন তথ্য। আমরা এবার ডাইহেলাইডের কথা যদি বিবেচনা করি, ডাইহেলাইড, এরা কিন্তু ডাইহেলাইডও গঠন করে এবং ডাইহেলাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু কার্বন আর সিলিকন বাদ দিয়ে বাকি সবাই ডাইহেলাইড তৈরি করে এবং উপর থেকে নিচে ডাইহেলাইডের স্থিতিশীলতা কিন্তু বাড়তে থাকে। ফলে আমরা ডাইহেলাইডের একটা ধারণা নিয়ে নিই। ডাইহেলাইড এবং যে কথাটা আমি বললাম, বিভিন্ন তথ্য যদি মনে রাখার চেষ্টা করি তাহলে মনে রাখবে যে যারা কি কার্বন এবং সিলিকন এরা কিন্তু ডাইহেলাইড গঠন করে না। কার্বন সিলিকন ডাইহেলাইড গঠন করে না। ডাইহেলাইড গঠন করে না। জার্মেনিয়াম, টিন আর লেড এরা কিন্তু ডাইহেলাইড গঠন করে। ডাইহেলাইড গঠন করে এবং ডাইহেলাইডগুলোর স্থিতিশীলতা যদি আমরা দেখি, স্থিতিশীলতা, এই জার্মেনিয়াম ডাইহেলাইডের স্থিতিশীলতা উপর থেকে নিচ বৃদ্ধি পায়। এরা যে ডাইহেলাইডগুলো তৈরি করে সেই ডাইহেলাইডগুলোর আমরা যদি দেখি, ডাইহেলাইড যেমন জার্মেনিয়াম ডাইহেলাইড, টিন ডাইহেলাইড, লেড ডাইহেলাইড, এই যে ডাইহেলাইডগুলো হলো, এই ডাইহেলাইডগুলোর মূলত স্থিতিশীলতা উপর থেকে নিচে বৃদ্ধি পায়। তো স্থিতিশীলতা উপর থেকে নিচে বৃদ্ধি পাওয়ার কারণ কি? ডাইহেলাইড কথাটার মানে এরা +2 জারণ স্তরে আছে, তাহলে উপর থেকে নিচে +2 জারণ স্তরে স্থিতিশীলতা বৃদ্ধি পায়। আমরা এটা আগের ক্লাসে দেখেছি, একটা প্রভাব দিয়ে আমরা ব্যাখ্যা করারও চেষ্টা করেছি এবং সেই প্রভাবটার নাম নিশ্চয়ই মনে আছে। কি নাম? নিষ্ক্রিয় জড় প্রভাব। ফলে বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাওয়ার কারণ হিসাবে আমরা বলতে পারি, বৃদ্ধি পাওয়ার কারণ নিষ্ক্রিয় জড় প্রভাব। নিষ্ক্রিয় জড় প্রভাব বৃদ্ধি পায়। আর নিষ্ক্রিয় জড় প্রভাব যত বৃদ্ধি পাবে এর এস অরবিটালে ইলেকট্রনগুলোর অ্যাভেলেবিলিটি তত হ্রাস পাবে, আনঅ্যাভেলেবেল হবে, অলভ্য হবে এবং +2 জারণ স্তরের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। ফলে আমরা স্থিতিশীলতার ক্রম অনুসারে যদি সাজাবার চেষ্টা করি, এই ডাইহেলাইডগুলো যে আছে, স্থিতিশীলতার যে ক্রমটা যদি আমরা দেখি তাহলে দেখব জার্মেনিয়াম ডাইহেলাইড, তারপরে টিন ডাইহেলাইড, তারপরে লেড ডাইহেলাইড। এই হলো এদের স্থিতিশীলতার ক্রম। এই দুটোর তুলনায় এটা অনেক কম স্থিতিশীল। আর এই হলো এদের ডাইহেলাইডের ছোট্ট স্টেটমেন্ট। কি পেলাম বলো তো? ছোট্ট, এরা সবাই ডাইহেলাইড তৈরি করতে পারে না। প্রথম দুজন সদস্য কার্বন আর সিলিকন ডাইহেলাইড গঠন করে না, বাকি জার্মেনিয়াম, টিন, লেড ডাইহেলাইড তৈরি করে। আর এই ডাইহেলাইডগুলোর স্থিতিশীলতা উপর থেকে নিচে ধীরে ধীরে বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণ হলো যত উপর থেকে নিচের দিকে নামি তত নিষ্ক্রিয় জড় প্রভাব বৃদ্ধি পেতে থাকে
এবং ডাইহ্যালাইডগুলোর আমরা যদি স্থিতিশীলতার ক্রমানুসারে সাজাই তাহলে সেক্ষেত্রে দেখব জার্মেনিয়ামের তুলনায় টিন এবং লেডের স্থিতিশীলতা অনেক অনেক বেশি, আর স্থিতিশীলতার সেই ক্রমটা হবে এটা। এই হলো এদের ডাইহ্যালাইডের বিভিন্ন তথ্য। তোমরা বলতে পারবে যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে কী হবে বলো তো? CCl4 এর সাথে জলের বিক্রিয়ায় কী উৎপন্ন হবে? গ্রুপ 14 মৌলগুলোর অক্সাইড, হ্যালাইড ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করলাম। এবার আমরা দেখব যে গ্রুপ 14 যে সদস্য আছে, গ্রুপ 14তে যে সদস্যগুলো আছে, এই সদস্যগুলোর মধ্যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড, এদের মধ্যে কিন্তু কার্বনের ক্ষেত্রে আমরা বেশ কিছু ব্যতিক্রম ধর্ম লক্ষ্য করি, অর্থাৎ অন্যান্য সদস্যের তুলনায় কার্বন কিন্তু ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে, অস্বাভাবিক আচরণ করে। আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, কার্বনের অস্বাভাবিক আচরণ দেখাবার কারণ, অস্বাভাবিক আচরণ দেখা এরকম উদাহরণ, এবং বাকি সদস্যদের তুলনায় কার্বনের ভিন্ন ধর্মের দুই একটা উদাহরণ আমরা দেখে নিব। প্রথমে আমরা দেখব কার্বনের অস্বাভাবিক আচরণের কারণ কি। আমরা কারণ হিসাবে যদি দেখি যে বাকি সদস্য, একই পরিবারের বাকি সদস্যদের তুলনায় কার্বনের অস্বাভাবিক আচরণ দেখাবার কারণ যদি আমরা দেখি তাহলে 1 নাম্বার এর আকার ছোট, 2 নাম্বার যদি দেখি তাহলে এর আয়নায়ন বিভব আয়নাইজেশন পটেনশিয়াল উচ্চ, 3 নাম্বার কারণ আমরা যদি দেখি তাহলে এর তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি, আর 4 নাম্বার কারণ যদি দেখি তাহলে ডি অরবিটাল থাকে না, ডি অরবিটাল নেই। আমরা 5 নাম্বার কারণ হিসাবে মনে রাখতে পারি ছোট করে, এ কিন্তু পি পাই বহু বন্ধন তৈরি করতে পারে, বহু বন্ধন গঠন করে, বহু বন্ধন গঠন। এই সমস্ত কারণের জন্য কিন্তু বাকি সদস্যদের তুলনায় কার্বন ভিন্ন আচরণ করে। মনে থাকবে নিশ্চয়ই, একদম ছোট্ট ছোট্ট কথায় বলে দিয়েছি। অস্বাভাবিক আচরণের 1 নাম্বার কারণ হলো আকার ছোট, 2 নাম্বার কারণ হলো আইপি উচ্চ, 3 নাম্বার কারণ হলো তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি, 4 নাম্বার কারণ হলো ডি অরবিটাল নেই, এবং 5 নম্বর পি পাই বহু বন্ধন তৈরি করতে পারে। বোঝা গেছে? এই সমস্ত কারণের জন্য বাকি সদস্যদের তুলনায় কার্বন কিন্তু অস্বাভাবিক আচরণ করে। আমরা এরকম অস্বাভাবিক আচরণের উদাহরণ নিয়ে এবার কথা বলবো, কীরকম অস্বাভাবিক আচরণ করে। যদি দেখি তাহলে 2-1টা উদাহরণ ব্যাখ্যা সহ আমরা উদাহরণটা বোঝাবার চেষ্টা করব। যেমন আমরা প্রথম যদি দেখি তাহলে দেখব কার্বনের সর্বাধিক সমযোজ্যতা, সমযোজ্যতা 4, কিন্তু অন্যান্যদের সর্বাধিক সমযোজ্যতা 6। বোঝা গেছে? তাহলে কার্বনের সর্বাধিক সমযোজ্যতা 4, কিন্তু বাকি সদস্যদের সর্বাধিক সমযোজ্যতা 6। কিভাবে এই ব্যতিক্রম ধর্মটা বা অস্বাভাবিক আচরণটা ব্যাখ্যা করব বলো তো? এর কারণ হিসাবে আমরা বলবো, এর কারণ হলো কার্বন এর ডি অরবিটাল নেই, আর অন্যান্যদের ডি অরবিটাল আছে, অন্যান্যদের ডি অরবিটাল বর্তমান। এবং এই কারণে কার্বন কি করতে পারে না, কার্বন তার কোঅর্ডিনেশন নম্বরের বৃদ্ধি ঘটাতে পারে না। মনে থাকবে, কার্বন কি করে তার কোঅর্ডিনেশন নম্বর বৃদ্ধি ঘটাতে পারে না, কিন্তু অন্যান্যরা পারে। অন্যান্যরা কোঅর্ডিনেশন নম্বর 4 থেকে 6 বৃদ্ধি করতে পারে। বোঝা গেছে? বৃদ্ধি করতে পারে। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি এই ব্যতিক্রম ধর্মগুলোর বা অস্বাভাবিক আচরণের। মনে থাকবে, তাহলে কার্বনের সর্বাধিক সমযোজ্যতা 4, কিন্তু অন্যান্যদের 6। এটাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব? এর কারণ কার্বনের ডি অরবিটাল নেই, অন্যান্যদের ডি অরবিটাল আছে, ফলে কার্বন তার কোঅর্ডিনেশন নম্বর 4 থেকে বৃদ্ধি ঘটাতে পারে না, ফলে 4-এর বেশি হওয়া সম্ভবই নয়। কিন্তু অন্যান্যগুলো কোঅর্ডিনেশন নম্বর 4 থেকে 6 বৃদ্ধি করতে পারে বলে অন্যান্যদের সর্বাধিক সমযোজ্যতা 6 দেখাতে পারে। বোঝা গেছে? আমরা যদি
পরের ধর্মর কথা বলি, এরকম আরেকটা ধর্ম নিয়ে কথা বলি। যেমন আর্দ্র বিশ্লেষণের ব্যাপারটা যদি দেখি, আমার কথা বোঝা গেছে। আমরা অন্য কোনো, যেমন আর্দ্র বিশ্লেষণ বলতে পারি কার্বন, আবার কি করে কার্বন, মনে রাখবে কি, কার্বন অক্সিজেন নাইট্রোজেনের সঙ্গে পি পাই বহু বন্ধন গঠন করে, তাই কিনা বলো। কিন্তু অন্যান্যরা কি করে বলো তো? অন্যান্যরা পি পাই এর পরিবর্তে এরা কিন্তু পি পাই বহুবন্ধন গঠন করতে পারে না। পি পাই এর পরিবর্তে পি পাই বহুবন্ধন গঠন করে। এই ঘটনাটা, এই ব্যতিক্রমী ঘটনাটা কিভাবে ব্যাখ্যা করব? কার্বন পি পাই বহুবন্ধন গঠন করতে পারে, কিন্তু অন্যান্যগুলো পারে না। অন্যান্যগুলো ডি পাই বহুবন্ধন গঠন করতে পারে। কিভাবে ব্যাখ্যা করা যাবে বলো তো? কারণ কার্বন ও অক্সিজেন নাইট্রোজেন এর পি অরবিটাল আকারে প্রায় সমান, বোঝা গেছে? ফলে পি অরবিটাল এর কার্যকরী, মনে থাকবে কি, কার্যকরী অভিলেপন ঘটে। সে কারণে এরা পি পাই বহুবন্ধন তৈরি করতে পারে, যেহেতু আকারে প্রায় সমান। ইম্পর্টেন্ট কথা, আকারে এদের কার্বন এবং নাইট্রোজেন অক্সিজেন এদের যে পি অরবিটাল আছে এরা আকারে প্রায় সমান, কিন্তু অন্যান্যগুলো আকারে বড়। অন্যান্যরা আকারে বড় হওয়ায় পি অরবিটাল এর কার্যকরী অভিলেপন ঘটে না। বোঝা গেছে? পরিবর্তে এরা কি করে? পরিবর্তে পি পাই ডি পাই অভিলেপন ঘটায়। এ কারণে কিন্তু কার্বন কি করতে পারে? নাইট্রোজেন অক্সিজেন এই ধরনের মৌলের সাথে পি পাই বহুবন্ধন তৈরি করতে পারে, বহুবন্ধন গঠন করতে পারে। অন্যান্যগুলো কিন্তু পি পাই পারে না, পি পাই ডি পাই বহুবন্ধন গঠন করে, কারণ অন্যান্যগুলোর আকার বড় হওয়ায় পি অরবিটালের কার্যকরী অবলেপন ঘটে না। বোঝা গেছে? ফলে এক্ষেত্রে কিন্তু আমরা কি দেখলাম, যে এইরকম কিন্তু কার্বন অন্যান্যদের তুলনায় অস্বাভাবিক আচরণ করে। আমরা আরেকটা ধর্ম যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, আরেকটা অস্বাভাবিক ধর্ম যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে আর্দ্র বিশ্লেষণটা যদি আমরা দেখে নিই, কার্বনের কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু অন্যান্যগুলোর আর্দ্র বিশ্লেষিত হয়। এটাও একটা ব্যতিক্রম ধর্ম। বোঝা গেছে? তাহলে কি, CCl4 এর আর্দ্র বিশ্লেষণ হয় না, কিন্তু কি হবে? অন্যান্যদের টেট্রাক্লোরাইডের হয়। তো এই ঘটনাটা আমরা কি করে ব্যাখ্যা করব? কার্বন টেট্রাক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ হয় না, কিন্তু অন্যান্য টেট্রাক্লোরাইডগুলোর আর্দ্র বিশ্লেষণ হয়। এই ঘটনাটা আমরা কি করে ব্যাখ্যা করব বলো তো? আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। কারণ কি বলো? কারণ কার্বন এর ডি অরবিটাল নেই, ডি অরবিটাল না থাকায় এর কোঅর্ডিনেশন নম্বর 4 থেকে বৃদ্ধি ঘটে না, কিন্তু অন্যান্যদের কি আছে? তাই কিনা বলো? বোঝা যাচ্ছে তো? কোনো অসুবিধা কিচ্ছু নেই। এই ঘটনাগুলো একটু আগে তো এই কারণগুলো নিয়ে আমরা অন্য ধর্ম ব্যাখ্যা করেছি। ফলে অন্যান্যদের ডি অরবিটাল থাকায়
কোঅর্ডিনেশন নম্বর 4 থেকে 6 বৃদ্ধি ঘটতে পারে, বৃদ্ধি ঘটে, এবং এই কারণে কার্বন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণ হয় না, অন্যান্যদের আদ্র বিশ্লেষণ হয়। ফলে একই পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও আকার ছোট, আইপি উচ্চ, তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি এবং ডি অরবিটাল না থাকার জন্য কার্বন বাকি সদস্যদের তুলনায় কিন্তু বেশ কিছু ভিন্ন ধর্ম আচরণ, ভিন্ন ধর্ম প্রদর্শন করে, অস্বাভাবিক আচরণ করে। বোঝা গেছে? বোঝা গেছে নিশ্চয়ই? তোমরা বলতে পারবে? তাহলে আমরা যদি বলি যে এক্ষেত্রে কার্বনের সাথে বাকি সদস্যদের আরও বেশ কিছু ধর্মের পার্থক্য আছে, আমরা এক নজরে সেই পার্থক্যগুলো একটু মনে রাখার চেষ্টা করব। কার্বনের সাথে বাকি সদস্যদের বেশ কিছু ধর্মের যে পার্থক্য আছে, সেই ধর্মের পার্থক্যগুলো আমরা ছোট্ট করে মনে রাখার চেষ্টা করব একটু। এখানে কার্বন আর এখানে অন্যান্য সদস্যগুলো, বা এখানে কার্বন লিখে রাখলাম আর এখানে অন্যান্য সদস্য, যেমন মনে করো সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড। আর এখানে আমরা ধর্মগুলোর কথা বলবো, যে ধর্মগুলোর পার্থক্য আমরা লক্ষ্য করি। যেমন 1 নম্বর ধর্ম যদি আমরা বলি কাঠিন্য, বোঝা গেছে? আমরা যদি কাঠিন্যের কথা দেখি, কাঠিন্য এদের বেশি, কার্বনের বেশি, এদের কাঠিন্য কম। 1 নম্বর ধর্ম একদম সংক্ষেপে ছোট্ট করে আমরা সহজে কিন্তু মনে রাখতে পারি। কাঠিন্যর পর আমরা যদি দেখি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাহলে এক্ষেত্রে দেখব গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশি এবং এদের তুলনায় এদের কম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। আমরা যদি ক্যাটিনেশন ধর্ম দেখি, ক্যাটিনেশন আগের দিন ক্লাসে আমরা দেখেছি, ক্যাটিনেশন ধর্ম দেখব, তাহলে দেখব এদের অনেক বেশি, ক্যাটিনেশন ধর্ম অন্যান্য সদস্যদের কম। ফলে বেশ কিছু ধর্ম আমরা কিন্তু খুব সুন্দর করে ছোট্ট করে পরীক্ষা লিখতে পারি। এই ধর্মগুলোর কথা যদি আমরা বিবেচনা করি, এবং ডাইঅক্সাইডের ক্ষেত্রে যদি দেখি, ডাইঅক্সাইড, কার্বনের ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয়, কিন্তু অন্যান্যদের ডাইঅক্সাইড কঠিন। ফলে বেশ কিছু ধর্ম আমরা খুব সহজে মনে রাখতে পারি। এই কথা বোঝা গেছে? সেই সঙ্গে মনে রাখবে এটা জলে দ্রাব্য, জলে দ্রাব্য, আর অন্যান্যদের অক্সাইড কিন্তু জলে অদ্রাব্য। এই বোঝা গেছে? ফলে বেশ কিছু ধর্ম আমরা এক নজরে অন্যান্য সদস্যের তুলনায় কার্বনের বেশ কিছু ধর্মের যে ফারাক আছে আমরা খুব সহজে সংক্ষেপে ছোট্ট করে এরকম কিন্তু মনে রাখতে পারি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে যদি বলা হয় এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি হবে বলো তো? যদি এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি হবে? কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে? আর এই হলো আজকের আলোচনা। গ্রুপ 14 যে সদস্যগুলো, আগের ক্লাসে আমরা তাদের ভৌত ধর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে রাসায়নিক ধর্ম, তারা যে বিভিন্ন রকমের রাসায়নিক ধর্ম প্রদর্শন করে, মূলত জারণ বিজারণ ধর্ম, এদের অক্সাইড, অক্সাইডগুলোর বিভিন্ন ধর্ম, হ্যালাইড, হ্যালাইডগুলোর গঠন বিভিন্ন ধর্ম, এবং এই পরিবারের প্রথম সদস্য কার্বনের সাথে বাকি সদস্যদের অস্বাভাবিক আচরণের কারণ এবং ব্যাখ্যা করারও আমরা চেষ্টা করলাম। আমার মনে হয় বোঝাতে পেরেছি। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরের ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে আবার ফিরে আসব। আজকে এই পর্যন্তই।